লেটস গেট স্টার্ট গাইস। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। কে লিখেছেন? এডমন্ড স্পেন্সার লিখেছেন। এটা অ্যামোরেটি নামক একটা সনেট সিকোয়েন্স রয়েছে, পোয়েটিক সনেট সিকোয়েন্স রয়েছে অ্যামোরেটি। সেই অ্যামোরেটি সনেট সিকোয়েন্স থেকে এটা নেওয়া হয়েছে। কবিতার নাম ওয়ান ডে আই রোট হার নেম। কবিতার নাম কি? ওয়ান ডে আই রোট হার নেম। কে লিখছেন? এডমন্ড স্পেন্সার লিখছেন। এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার কোন যুগের কবি ছিলেন? এলিজাবেথেন। কোন যুগ? এলিজাবেথেন। ওই যে রেনেসাঁ পার হচ্ছে এবং এলিজাবেথেন যুগ ঢুকছে, এবং এলিজাবেথেন যুগ রানী এলিজাবেথ ছিল, উইলিয়াম শেক্সপিয়ার এই সমস্ত ছিল না, সেই এলিজাবেথেন যুগের হচ্ছেন আমাদের এডমন্ড স্পেন্সার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জানলাম এই কবিতার শিরোনাম হচ্ছে ওয়ান ডে আই রোট হার নেম। এখন ওয়ান ডে বলতে কোন ওয়ান ডের কথা বলছে? জীবনের কোনো একটি দিন, যেদিন তিনি তার প্রেমিকার সাথে বা প্রেয়সীর সাথে সমুদ্র সৈকতে ঘুরতে গেছিলেন, সেই ওয়ান ডের কথা বলা হচ্ছে। বুঝতে পারলি কিনা? বুঝতে পারলি? লালটু, তুই একদিন ঘুরতে গেছিলি না সমুদ্র সৈকতে? বল বল। পুকুর পাড়ে, নদীর ধারে? ওকে ফাইন, পয়েন্ট হচ্ছে ওটাই, মানে ওয়ান ডে আই রোট। ওখানে গিয়ে কি করেছিলি? আমি লিখেছিলাম। সমুদ্র সৈকতে গেলে কি হয়? ঠিক আছে, সমুদ্র সৈকতে আমি একবার স্টুডেন্টসদের নিয়ে দীঘা গেছিলাম। ঠিক আছে, তো এখানে কি হলো, একটা স্টুডেন্টস সমুদ্র সৈকত বালিতে লিখে দিল পূজা, তারপরে এমনি লিখে দিল, রাইট? তো এটা একটা কমন টেন্ডেন্সি among the lovers that when they reach to seashore they write their beloved's name. হ্যাঁ না? তো এখানে কবিও সেদিন গেছিলেন তার প্রেয়সীর সাথে, এবং সেখানে তিনি তার প্রেয়সীর নামটা লিখেছিলেন বালির উপরে। বুঝতে পারলে? লিখেছিলেন। তো সেই জন্য বলছে ওয়ান ডে, একদিন, আমি, এখানে কবি নিজে, রাইট? রোট মানে লিখেছিলাম, হার নেম তার নাম। এখানে হার মানে মেয়ে, কোনো, ওটা আবার বলে দিত ইংরেজি লেখকদের ক্ষেত্রে, মেয়ে বটে না ছেলে বটে। ঠিক আছে, ওকে। দ্য হার নেম, এখানে হার নেম মানে তার প্রেয়সীর নামটার কথা বলেছে। এবারে প্রশ্ন হচ্ছে যে তার প্রেয়সী কে ছিল? হু ওয়াজ দ্য ফরচুনেট গার্লফ্রেন্ড? সেই গার্লফ্রেন্ডটা কে ছিল বা লেডি লাভটা কে ছিল? নাম হচ্ছে এলিজাবেথ বয়েল। কি নাম? এলিজাবেথ বয়েল। লেডি লাভের নাম কি ছিল? এলিজাবেথ বয়েল। কি নাম? এলিজাবেথ বয়েল। হুম হি ম্যারিড আফটারওয়ার্ড, যাকে পরবর্তী সময় বিয়েও করেছিল। সো একটা হ্যাপি লাভ ম্যারেজ বলতে পারিস। বুঝতে পারলি কিনা? যাকে ভালোবেসেছিল এবং যার সাথে প্রেমও করেছিল এবং তাকে বিয়েও করেছিল শেষ পর্যন্ত। সো এইটা ছিল আমাদের এডমন্ড স্পেন্সার। বুঝতে পারলি কিনা? তাহলে কবিতার নাম বললাম, কবি সম্বন্ধে এক দু কথা বললাম, কোন যুগে লেখা নিয়ে বললাম, কোন প্রেক্ষাপটে কবিতাটা লেখা হয়েছে সেটা বললাম, এবং এই কবিতাটার মধ্যে কি পাবো এবার সেটা জেনে রাখ। এই কবিতাটা এমন একটা কবিতা, এই কবিতাটা হলো এমন একটা কবিতা যেখানে তুমি দেখতে পাবে there is a clash between time and love and poetry is the solution. এই জিনিসটা মাথায় ভরে নাও। There is a clash between time and love and poetry is the solution. There is a clash between time and love and poetry is the solution. There is a continuous clash between time and love and poetry is the solution. যাই বড় উত্তর আসুক এই লাইনটা ঢোকাবি। সাধারণত এটা লাগে কাজে এই কবিতার ক্ষেত্রে। মানে কি, বাংলা এত বড় লাইন ঢোকাতে বলছি কেন? মানে ক্রমাগত এলিজাবেথেন যুগের একটা কমন থিম ছিল। এলিজাবেথেন যুগটাতে, এই যে যুগটা আছে না, এদের একটা কমন থিম ছিল। হোয়াট ওয়াজ দ্য কমন থিম? সেই কমন থিমটা ছিল এলিজাবেথেন যুগটাতে যে একটা ক্রমাগত সংঘর্ষ চলছে সময় এবং প্রেমের মধ্যে, একটা ক্রমাগত লড়াই চলছে, যে সময় সবকিছুকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, সময়ের নিজের ওয়েবে নিয়ে চলে যায়, এবং প্রেম ভার্সেস সময়, বুঝতে পারলি কিনা, টাইম ভার্সেস লাভ, এই সংঘর্ষটা ক্রমাগত চলছে। তো এটার একটাই সলিউশন, পোয়েট্রি। পোয়েট্রি শুধু আমাদেরকে ইমর্টালিটি অফার করতে পারে, অমরত্ব প্রদান করতে পারে কে? পোয়েট্রি। দ্যাট ইজ দ্য অনলি সলিউশন। সো এই থিমটা আমরা এখানে দেখতে পাবো। এটা হলো মূল কথা, মানে এইটা বোঝানোর চেষ্টা করছে আমাদের কবিতার মধ্যে। There is a continuous clash between time and love and poetry is the solution, because poetry can offer immortality. Poetry কি অফার করতে পারে? ইমর্টালিটি অফার করতে পারে। এবার যারা তোমরা ধরো সনেট 18 পড়েছো উইলিয়াম শেক্সপিয়ার, তাদের কাছে জিনিসটা ইকো হচ্ছে, কারণ আর কিছু নয়, সেই যুগের টেন্ডেন্সি ছিল এটা, সেই যুগটার টেন্ডেন্সি ছিল। এলিজাবেথেন যুগ যেটা ছিল সেটার টেন্ডেন্সি, কমন টেন্ডেন্সি হচ্ছে যে এই কনসেপ্টটার উপর লিখবো, there is a clash between time and love and poetry is the solution. That was the common tendency of Elizabethan age. এলিজাবেথেন যুগের রাইটাররা এইটার উপরে, এই থিমটার উপরে বারবার বিভিন্ন ধরনের কবিতা লিখেছে। বুঝতে পারলি কিনা? সো যাই হোক,
এটা সোর্স কি? সোর্স হচ্ছে অ্যামোরেটি। অ্যামোরেটি সোর্সের নাম কি? অ্যামোরেটি। নাম হচ্ছে লিটল লাভ। অ্যামোরেটি মানে কি? লিটল লাভ। অ্যামোরেটি মানে লিটল লাভ। এখানের রাইম স্কিমটা তোমাদের মনে রাখতে হবে। রাইম স্কিম এ বি এ বি, এ বি এ বি, বি সি বি সি, সি ডি সি ডি ই ই, এটা হলো রাইম স্কিম। রাইম স্কিম মনে রাখতে হবে তোমাকে, কোনো উপায় নেই, মনে রাখো তুমি। আছে, বের করার উপায় আছে, কিন্তু সেক্ষেত্রে কবিতাটা মুখস্থ করতে হয়। এত ঝামেলায় না গিয়ে এটা মুখস্থ করে দাও রাইম স্কিমটা। এ বি এ বি, বি সি বি সি, সি ডি সি ডি ই ই, এটা হলো রাইম স্কিম। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে টেকনিক্যাল বিষয়গুলো ক্লিয়ার। কবিতার নাম বোঝা গেছে, কে লিখেছে বোঝা গেছে, এটা কোন বইয়ে প্রকাশিত হয়েছে লেখা বোঝা গেছে, অ্যামোরেটি। অ্যামোরেটিটার নাম কি? লিটল লাভ। কি নাম? লিটল লাভ। এটা কি ধরনের কবিতা? এটা একটা সনেট। এটা একটা সনেট। সনেট মানে 14 লাইনের কবিতা। সনেট মানে 14 লাইনের কবিতা। এবার সনেট দুই প্রকার হয়, শেক্সপিয়ারিয়ান সনেট এবং পেত্রাকান সনেট। এটা বাই দ্য ওয়ে পেত্রাকান সনেট। পেত্রাকান সনেট মানে ইতালিয়ান সনেট। 14 লাইনের কবিতা থাকবে, উপরে 8টা লাইন থাকবে আর নিচে 6টা লাইন থাকবে। উপরের 8টা লাইনকে অক্টেট বলা হবে বা অক্টেট বলা হবে, নিচে 6টা লাইনকে সেস্টেট বলা হবে। সো এটা হলো পেত্রাকান সনেট। এটা পেত্রাকান স্টাইলে লেখা হয়েছে। বলো বুঝতে পারলে কিনা? তাহলে যদি কবিতা স্ট্রাকচারে আসি, তাহলে এটা একটা ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট। বলো বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? এটা হলো ব্যাকগ্রাউন্ডটা। এরপরে লাইন বাই লাইন আমি আসবো। আগে বলো ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়েছে কিনা? এভরিবডি গেটস দ্য ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার অর নট? সব ব্যাকগ্রাউন্ডও বুঝতে পেরেছে কিনা? কারো যদি কোনো সমস্যা আছে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের এটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, পাবলিশিং টাইমটাও বলে দিচ্ছি, লিখানে পাবলিশিং টাইমটাও কোথাও হোক লিখানে। আর বাই দ্য ওয়ে এলিজাবেথ বয়েল সম্বন্ধেও একটা দুটো প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যে কার জন্য কবিতাটা লেখা হয়েছিল, কার জন্য লেখা হয়েছিল? এলিজাবেথ বয়েল সম্বন্ধে লেখা হয়েছিল, এলিজাবেথ বয়েলকে নিয়ে লেখা হয়েছিল। বুঝতে পারলি কিনা? এবং এটা হচ্ছে সনেট নাম্বার 75। সনেট নাম্বার 75। সনেট নাম্বার 75। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের। ক্লিয়ার? সনেট নাম্বার 75। দেখে নাও কার কি অসুবিধা আছে বলো। তাহলে এই বিষয়টা ক্লিয়ার? এবার একটা প্রশ্ন তোমরা করেছিলে যে এটা কত সালে প্রকাশিত হয়েছে। 1595, 1595 বইটি প্রকাশিত হয়েছিল। অ্যামোরেটি নামক বইটি প্রকাশিত হয়েছিল। সেই বইটার ভেতরের একটা কবিতা হলো এই কবিতা ওয়ান ডে আই রোট হার নেম, সনেট 75। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? আচ্ছা, অ্যামোরেটি মানে কি? লিটল লাভ। লিটল লাভ। ওকে, ফাইন। এবার লাইন বাই লাইন আসবো। লাইন বাই লাইন আসবো। যদি এইটুকু বুঝে গেছো, তুমি ধরতে পারো পরীক্ষাতে এইটুকুর মধ্যেও একটা প্রশ্ন পেয়ে যেতে পারো, যেটুকু বললাম। বুঝতে পারলে কিনা? ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। ওয়ান ডে, একদিন, আমি, রোট লিখেছিলাম, হার নেম তার নাম, একদিন আমি লিখেছিলাম তার নাম। ঝিলিক রে, কার নাম লিখবে তুই বল এখানে? কমন সেন্স। হ্যাঁ, এক মিনিট। ওয়েল, কার নাম লিখবে? তুই কারোর সাথে ঘুরতে গেছিস, তুই সমুদ্র সৈকতে ঘুরতে গেছিস তোর বয়ফ্রেন্ডের সাথে। এবার তুই বল তোর ওখানে কে নামটা লিখবে? হ্যাঁ, মানে তোর নামটাই তো লিখবে, রাইট? সো এটা হচ্ছে উইলিয়াম, এটা হচ্ছে এডমন্ড স্পেন্সার। এখানে কবি এডমন্ড স্পেন্সার তার প্রেয়সীর নামটা লিখছে। কি নাম ছিল? এলিজাবেথ বয়েল। কি নাম ছিল? এলিজাবেথ বয়েল, যার জন্যই কবিতার লেখা। বুঝতে পারলে কিনা? কামান, দেখে নাও। আচ্ছা, তাহলে বোঝা গেছে। তাহলে ওয়ান ডে আই রোট হার নেম, এই কবিতাটা এডমন্ড স্পেন্সার লিখেছে। কে লিখেছে? এডমন্ড স্পেন্সার লিখেছে। ঠিক আছে? ওয়ান ডে মানে একদিন, আই মানে আমি, রোট মানে লিখেছিলাম, হার নেম মানে তার নাম, আপন দ্য স্ট্যান্ড মানে বালির উপরে। বালির উপরে। বোঝা গেছে সবার কাছে? আপন দ্য স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি? সমুদ্র সৈকত। স্ট্যান্ড মানে কি? সমুদ্র সৈকত। তাহলে দেখো, তুই এবার বাংলাতে যা লিখবি, সমুদ্র সৈকত লিখতে পারিস, বালি তট লিখতে পারিস, যেটা হোক। স্ট্র্যান্ড মানে হচ্ছে সমুদ্র সৈকত বা বালি তট, যেখানে বালিগুলো থাকে সমুদ্রের পাশে বা নদীর পাশে, ওটা কি বলিস? সমুদ্র সৈকত, উপকূল, বালি তট, যেটা বলবি তুই। স্ট্র্যান্ড, সেটাই হলো স্ট্র্যান্ড। স্ট্র্যান্ড মানে হচ্ছে সমুদ্রের যে বালিগুলো থাকে, যে বিচটা থাকে। বুঝতে পারলি কিনা? তাহলে প্রথম লাইন বলো পরিষ্কার হয়েছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ফার্স্ট লাইন, দ্য ভেরি ফার্স্ট লাইন, ওয়ান ডে একদিন, আমি, রোট লিখেছিলাম, হার নেম আমার প্রিয়তমার নাম, আপন দ্য স্ট্র্যান্ড
আপন মানে উপর, আপন মানে উপর, আপন মানে উপর, দ্য স্ট্যান্ড মানে বালিটার উপর, বালিটার উপর আমি তার নামটা লিখেছিলাম, হুইচ ইজ ভেরি কমন প্র্যাকটিস ডান বাই দ্য লাভার্স হোয়াইল দে গো টু সি সাইড। বুঝতে পারলি কিনা? এবার দ্বিতীয় লাইনে আসছি। তাহলে নাম লিখে দিলাম, এলিজাবেথ নামটা লিখে দিলাম, বয়, শুধু এলিজাবেথও লেখা, ঠিক আছে? মানে ধর আমরা সাধারণ টাইটেলগুলো কি লিখি, ধর সাপোজ বেবি গেছে, ওখানে তো বেবির নামটাই লিখবে না, টাইটেলটাও সঙ্গে লিখে দেবে, রাইট? ওকে ফাইন। বাট কেম দ্য ওয়েভ, বাট মানে কিন্তু, কেম মানে এলো, কেম মানে এলো, ওয়েভ, ওয়েভ মানে কি ঢেউ, কিন্তু ঢেউ এলো, and washed it away, এটাকে ধুয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা বলেছিস। হেমন্ত মুখোপাধ্যায় না কার বটে ও গানটা, কি বটে একটু জোরে বল। বালিতে তোমার নাম লিখে দেবো, হ্যাঁ না, জলে ধুয়ে যাবে। একটু ভালো করে বল না গানটা, সুর দিয়ে। রাজীব বাবু বলছে, সবাই শান্ত, রাজীব বাবু। ওকে ফাইন, ঠিক আছে। বাট কেম দ্য ওয়েভস, কিন্তু কি হলো, ঢেউ এলো, and washed it away। এবার বল ইটটা কি, নামটাকে বোঝাচ্ছে, ওই যে নামটা যেটা লিখেছিল ওটাকে ধুয়ে নিয়ে চলে গেল, washed it away, washed away মানে ধুয়ে নিয়ে চলে যাও, তাহলে washed it away। ক্লিয়ার? এটুকু দেখে নাও, এই দুটো লাইন দেখে নাও, কার কি অসুবিধা আছে বলো। উপস, পড়ে গেল। 3 নম্বর লাইনে আসছে যে গাইস, অলরাইট, জাস্ট মিনিট। তা যাই হোক, একটা জিনিস বল, ইংলিশ অনার্সের কবিতাগুলো কেমন? বিরাটই রোমান্টিক, এনজয়েবল বটে, বোরিং নয়। বুঝতে পারলি? প্রত্যেকটা কবিতা এমনি, বুঝতে পারলি কিনা? দেখ তার, বাট কেম দ্য ওয়েভ, কিন্তু ঢেউ এলো, এন্ড ওয়াশড ইট অ্যাওয়ে, এটাকে ধুয়ে মুছে নিয়ে চলে গেল। এটাকে বলতে নামটাকে, ইট মানে নামটার কথা বললো। এগেইন, এগেইন বানানটা দেখ, বানানটা দেখ, হ্যাঁ ওটাই বলছি। আইটাকে ওয়াই লিখছে, আগেকার দিনে অমনি লিখতো ওল্ড ইংলিশে, অজ্ঞান হয়ে যাস না, ঠিক আছে? এগেইন, এজি এ আই এন আমরা লিখি, ওরা দেখ কি লিখতো, এজি এ ওয়াই এন, কিন্তু ওটা এগেইনই বটে। বুঝতে পারলি কিনা? হ্যাঁ না? এগেইন আই রোট ইট উইথ সেকেন্ড হ্যান্ড, এগেইন আবার আমি লিখলাম এটাকে, এটাকে বলতে নামটাকে, উইথ সেকেন্ড হ্যান্ড মানে দুবার প্রচেষ্টা করে, দ্বিতীয়বার। সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয়বার, সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয়বার। হ্যাঁ তো ওটা কবির ইচ্ছা, কবি লিখেছে। ওকে ফাইন, সেকেন্ড হ্যান্ড, ও দ্বিতীয়বার লিখলো। বুঝতে পারলে কিনা? এগেন আবার, আই রোট আমি লিখলাম, ইট এটাকে, উইথ এ সেকেন্ড বার, উইথ এ সেকেন্ড হ্যান্ড মানে দুবার চেষ্টা করে লিখলাম, দ্বিতীয়বার লিখলাম। বলো বুঝতে পারলে কিনা? এই 3 নম্বর লাইনটা বলো, কার কি সমস্যা আছে? এগেন আবার, আই আমি, রোট লিখেছিলাম, ইট এটাকে, উইথ এ সেকেন্ড হ্যান্ড দ্বিতীয়বার, উইথ এ সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয়বার প্রচেষ্টা করে আরেকবার হাত দিয়ে লিখলাম। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? 3 নম্বর লাইন ক্লিয়ার? উইথ এ সেকেন্ড হ্যান্ড মানে দ্বিতীয়বার, উইথ এ সেকেন্ড হ্যান্ড মানে সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম। বুঝতে পারলে? আচ্ছা গাইস বল, ক্লিয়ার না ক্লিয়ার নয়? ডান। এবারে বাট কেম দ্য টাইড, আগের বার ঢেউ এসেছিল, এবার জোয়ার চলে এলো, ঠিক আছে? মানে আরো বড় ন্যাচারাল ফোর্স চলে এলো। বাট কেম কিন্তু এলো, দ্য টাইড জোয়ার, and made my pens, যেটা পেন্স পেলি, পেন এগেন পেলাম না, এগেনের মতোই পেনের বানানটাও দেখো অমনি আছে, আইটা ওয়াই হয়ে যাচ্ছে। বাট মেড মাই পেন্স ইজ প্রে, কিন্তু আমার পেন যন্ত্রণা, মানে লিখতে তো কষ্ট হচ্ছে, অত বড় বালিতে এমনি করে লিখছিস, তাহলে আমার যন্ত্রণাগুলোকে সে শিকার বানালো। আমি যে কষ্ট করে লিখলাম সেই যন্ত্রণাগুলোকে শিকার বানালো জোয়ারটা এসে। বুঝতে পারলে কিনা? বাট কেম দ্য টাইড, কিন্তু জোয়ার এলো, বাট কেম দ্য টাইড কিন্তু জোয়ার এলো, and made my pains his prey, এবং আমার যন্ত্রণাগুলোকে, এবং আমার যন্ত্রণাগুলোকে শিকার বানালো, এবং আমার যন্ত্রণাগুলো কি বানালো? শিকার। এখন প্রশ্ন হচ্ছে কোন যন্ত্রণা? নামটা লিখতে গিয়ে যে যন্ত্রণাটা হচ্ছে, আঙুলে করে লিখছিস, তোর আঙুলটা অর্ধেকটা ক্ষয়ে গেছে লিখে লিখে, ঠিক আছে? তো যন্ত্রণা তো হবে না, বালিতে তুই ঘষতে আঙুলটা এমনি করে, ঠিক আছে? সরু বালি থাকে না, গেছিস নয়, বল লিখেছিস। ওকে ফাইন,
রাজীব কিন্তু চুপচাপ সাইলেন্ট মোডে চলে যাচ্ছে। রাজীব বাবু আপনি সাইলেন্ট মোডে চলে যাচ্ছেন কিন্তু। ওকে ফাইন, শোনো লিটারেচার বিষয়কে লাইট ভাবে না। তুই এবার পাস্টের একটা কি বিষয় নিয়ে ভাবতে শুরু করে অমনি করিস না, ঠিক আছে? আমি শুভজিৎকে বলছি, ঠিক আছে? ওকে ফাইন, বাট কেম দ্য টাইড, কিন্তু কে এলো রে? জোয়ার এলো, অ্যান্ড মেড মাই পেন্সিস প্রে, এবং আমার যন্ত্রণাগুলোকে তার শিকার বানালো। প্রে মানে কি? শিকার। প্রে মানে শিকার। শিকার কি করে বানালো? তুই লিখলি, ওটাকে ধুয়ে নিয়ে চলে গেল, তো বধেই তো করলো তোর লেখাটাকে, শিকারই তো বানালো। জলটা সে খেয়ে দিল না, ওই শিকার কেন হবে? শিকার মানে হত্যা করলো, মেরে ফেললো, ডিস্ট্রয় করে দিল, ধ্বংস করলো, মুছে দিল, নিয়ে চলে গেল, এইটা হলো শিকার। প্রে বলো, বুঝতে পারলে কিনা? ওকে কামান, এই 4 লাইন দেখো। and made, হ্যাঁ, destroys my pen, নিজের সুবিধার মতো। কিন্তু পরীক্ষাতে তো প্রেটাই আসবে। প্রে মানে স্বীকার করলো, নষ্ট করলো, ধ্বংস করলো, মুছে দিল। বুঝতে পারলি কিনা? মানে আমি যে কষ্ট করে লিখলাম সেটাকেও মুছে দিল দ্বিতীয়বার। কিন্তু এইবারে ঢেউ নয়, জোয়ার এসেছিল। কি এসেছিল? জোয়ার। তাহলে প্রথম 4টা লাইন বলো বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? রাজীব বাবু ক্লিয়ার? সুমন্ত ঠিক। এইবারে এতক্ষণ যেটা বলছিল, শোন, লাভারটা বলছিল, প্রেমিকটা বলছিল, এইবারে মেয়েটা বলবে। এটা মেয়েটার কমেন্ট্রি আসছে। ভেন ম্যান, তুমি বলো, মেয়ের আওয়াজে ভালো হবে। বলো, ভেন ম্যান লিখা আছে, বলো, তুমি বলো, বেবি বল। ভেন ম্যান সেড সি, সে বলল, মেয়েটা বলল, ভেন ম্যান মানে ব্যর্থ মানুষ কোথাকার। ঠিক আছে? মেয়েটা বলছে ছেলেটাকে, কি বলছে? ভেন ম্যান মানে কি? ব্যর্থ মানুষ কোথাকার। সেড সি, ওই দেখো আইটা ওয়াই হয়ে গেছে, আবার এসে ওয়াইডি আছে কি না? এসে আইডি হয়, তাহলে ভেন ম্যান সেড সি মানে সি সেড ভেন ম্যান, সে প্রেমিকটাকে বললো ব্যর্থ মানুষ কোথাকার। দ্যাট ডাস্ট ইন ভেন অ্যাসে, তুমি একটা ব্যর্থ প্রচেষ্টা করছো। ভেন অ্যাসে মানে চেষ্টা, অ্যাসে মানে চেষ্টা বা প্রচেষ্টা। দ্যাট ডাস্ট ইন ভেন অ্যাসে, তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো। দ্যাট ডাস্ট ইন ভেন অ্যাসে, এইটা দাগ দাও আর এটা মানে লেখো, তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো। বলছে ওরা বোকা ছেলে, তুই কি করছিস? বলছে ওটা তো আবার মুছে দেবি, তুই আবার লিখছিস, আবার মুছে দেবি। উনি বলবে না তার থেকে চল ঝালমুড়ি খাবি, এইটা বলতে চাইছে। তুই আবার লিখছিস, আবার মুছে দিচ্ছিস, আবার লিখছিস, আবার মুছে দিচ্ছিস, বোকা মানুষ, ওটা তো মুছবে। এমনি বলছে, মেয়েটা বোঝানোর চেষ্টা করলো। সো এটার মধ্যে দিয়ে কি বোঝানোর চেষ্টা করলো ঝিলিক? প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড অফ দ্য গার্ল, মেয়েদের প্র্যাকটিক্যাল অ্যাটিটিউডটা বোঝাচ্ছে। বুঝতে পারলে কিনা? দ্য গার্ল ইজ ভেরি প্র্যাকটিক্যাল। বুঝতে পারলে কিনা? আর ছেলেটা হচ্ছে ইমোশনাল, ছেলেটা হচ্ছে, ঠিক আছে, ছেলেটা হচ্ছে ইমোশনাল, বাট দ্য গার্ল ইজ প্র্যাকটিক্যাল। তো মেয়েটা প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, ওটা লিখছো কেন? তো মুছেই যাবে, আবার লিখছো, আবার তো মুছে যাবে, এইটা বলছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। ভেইন ম্যান সেড সি, সে বললো ব্যর্থ মানুষ কোথাকার। দ্যাট ডাস্ট ইন ভেন আসে, তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো বা ভুল চেষ্টা করছো। অ্যাসে মানে চেষ্টা, অ্যাসে মানে চেষ্টা, প্রচেষ্টা। ভেন মানে ব্যর্থ, ভেন মানে ব্যর্থ, ভেন মানে ব্যর্থ, অ্যাসে মানে চেষ্টা, তুমি ব্যর্থ প্রচেষ্টা করছো। বলো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ না? এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। এ মর্টাল থিং সো টু ইমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। বলছে, মেয়েটা বলছে, আমি এই মরণশীল, আমরা মরণশীল নই মানুষরা, আমরা মর্টাল নই। একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। এ মর্টাল থিং, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। যে জিনিসটা বেশি দিন থাকবে না সেটাকে আবার অমর করে রাখার চেষ্টা করছো। একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা করছে, তুমি তো বোকা ছেলে, এইটা বলছে। কে বলছে? মেয়েটা বলছে। বল, বুঝতে পারলি কিনা? একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা, যেমন আমি বলছি অমনি লিখে দাও শুধু, তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। এ মর্টাল থিং, একটা মরণশীল জিনিসকে সো টু ইমর্টালাইজ, অমরত্ব প্রদানের চেষ্টা করছো, এটা তো বোকামি, নেহাতি বোকামি, এইটা বলছে। হ্যাঁ না? বলো, এইটুকু ক্লিয়ার না? ক্লিয়ার নয়?
ইমমর্টালাইজ পর্যন্ত, ইমমর্টালাইজ পর্যন্ত। কারো যদি অসুবিধা আছে বলো। একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা, তুমি তো বোকামি করছো। মেয়েটা বললো ছেলেটিকে, বলো এইটুকু বোঝা গেছে কিনা? ঠিক। ফর আই মাই সেলফ লাইক টু দিস ডিকে, কারণ, ফর মানে কারণ, আই মাই সেলফ আমি নিজেও, আই ফর কারণ, আই মাই সেলফ আমি নিজেও, শ্যাল লাইক টু দিস ডিকে এইরকম ভাবে একদিন ধ্বংস হয়ে যাব। ডিকে মানে ক্ষয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, মরে যাওয়া। ডিকে মানে ফর মাই সেলফ, ওটা মাই সেলফ, বুঝতে পারলে কি না? তার কারণ আমি নিজেও, মাই সেলফ মানে কি নিজে, আমি নিজেও, শ্যাল লাইক টু দিস ডিকে এইরকম ভাবে ধ্বংস, লাইক মানে মতো, লাইক মানে মতো, আমি এইরকম ভাবে ধ্বংস হয়ে যাব। কারণ আমি, ওটা আই, যতগুলো ওয়াই আছে আই ধরো। ওখানে থাকবে, ওখানে থাকবে, কমান কমান, ওখানে থাকবে। ফর আই মাই সেলফ, কারণ আমিও, শ্যাল লাইক টু দিস ডিকে আমিও এই মতোই ধ্বংস হয়ে যাবো, এইরকম ভাবে ধ্বংস হয়ে যাব। মেয়েটি বললো বা প্রেমিকা বললো বা প্রেয়সী বললো, বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ না? ফর আই মাই সেলফ কারণ আমিও, শ্যাল লাইক টু দিস ডিকে এইরকম ভাবে ধ্বংস হয়ে যাব। লাইক মতো, লাইক মানে মতো, টু দিস ডিকে এইরকম ভাবে ধ্বংস হয়ে যাব। বুঝতে পারলে কিনা? একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা করছে। আরে আমি নিজেই মরে যাবো, আমার নামটা যেটা মরণশীল বিষয় সেটাকে তুমি অমরত্ব প্রদানের চেষ্টা করছো। আমি নিজেই মরে যাব একদিন, এইভাবে, এইটা বলছি মেয়েটা। হ্যাঁ না? তাহলে এই দুটো লাইন আবার বলছি। এ মর্টাল থিংস টু ইমমর্টালাইজ, একটা মরণশীল জিনিসকে অমরত্ব প্রদানের চেষ্টা। ফর আই মাইসেলফ লাইক টু দিস ডিকে, কারণ আমি নিজেই তো ধ্বংস হয়ে যাব, আমি নিজেই তো একদিন শেষ হয়ে যাব, এইরকম। সম্ভবত মেয়েটা বাইবেলের একটা কথা বলার চেষ্টা করছে, বা বাইবেলের একটা কথা আমাদের বোঝানোর চেষ্টা করছে। মেয়েটা তার লাভারকে হয়তো বাইবেলের কথা স্মরণ করানোর চেষ্টা করেছে। বাইবেলে কি বলেছে? উই কাম ফ্রম ডাস্ট অ্যান্ড উই টার্ন টু ডাস্ট, মোমেন্টো মরি কনসেপ্ট। মানে আমরা মাটি থেকে আমাদের সৃষ্টি হয়েছে, আমরা একদিন মাটিতেই মিশে যাব। মোমেন্টারি কনসেপ্ট, বুঝতে পারলি কিনা? দা হোলি বাইবেল বলছে আমরা মাটি থেকে আমাদের জন্ম এবং মাটিতে আমরা মিশে যাব। উই কাম ফ্রম ডাস্ট অ্যান্ড উই ডাই ইন ডাস্ট, বুঝতে পারলি কিনা? এই কনসেপ্ট, মোমেন্টারি কনসেপ্ট, যে বাইবেলটা কনসেপ্টটা ওই মেয়েটি বলবার চেষ্টা করছে। কাকে? এখানে লেখা নেই কোথায়, এটা লেখা নেই কোথাও, এটা আমি ইন্টারপ্রেট করছি, বুঝতে পারলি? অত ভয় পাওয়ার কিছু নেই যে এটা কোথায় লেখা আছে স্যার বলছে। আমি বলছি বাইবেলে অমনি বলা হয়েছে। তো মেয়েটা হয়তো সেই বাইবেলের কথা ভেবেই হয়তো এই কথাগুলো বলছে, কারণ খ্রিস্টান প্রধান দেশ তো, সেই যুগে সবাই বাইবেল পড়তো এবং বাইবেলে বলা হতো যে মাটি থেকে আমাদের জন্ম এবং মাটিতেই আমরা মিশে যাই। উই কাম ফ্রম ডাস্ট অ্যান্ড উই ডাই ইন ডাস্ট, উই কাম ফ্রম ডাস্ট অ্যান্ড উই ডাই ইন ডাস্ট, বলো বুঝতে পারলি কিনা? তো মেয়েটা সেই বাইবেল পড়েছে, বাইবেল হিসাবে সে বলছে মরণশীল জিনিসকে তুমি অমরত্ব প্রদানের চেষ্টা করছো, আমি নিজেও তো এইভাবে মাটিতে মিশে যাবো, ধ্বংস হয়ে যাব। বলো বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? অ্যান্ড ইক মানে অলসো, ইক মানে অলসো, and also my name, এবং আমার নামটাও বি উইপড আউট, এবং মুছে যাব। ওয়াইপড আউট মানে মুছে যাওয়া, উইপড আউট মানে ধুয়ে মুছে যাওয়া। উইপড আউট মানে কি? ওয়াইপড আউট মানে কি? মুছে যাওয়া, ধুয়ে মুছে যাওয়া। লাইকওয়াইজ মানে একইভাবে, লাইকওয়াইজ মানে সিমিলিয়ারলি, লাইকওয়াইজ মানে একইভাবে বা সিমিলিয়ারলি, বলো বুঝতে পারলে কিনা? তাহলে and ইক মাই নেম, এবং অলসো আমার নামটাও বি উইপড আউট, মুছে যাবে। লাইকওয়াইজ মানে একইভাবে, লাইকওয়াইজ মানে একইভাবে, এবং আমার নামটাও পৃথিবী থেকে মুছে যাবে একইভাবে। বি উইপড আউট, বি কি রে? বি ভার্ব জানিস না? তাহলে হ্যাঁ, ওটা আর কি পাবি? ওটার ভিতরে খুঁজলে তুই কিছুই পাবি না এখানে। and ইক মাই নেম, ইক মানে অলসো, অলসো আমার নামটাও এবং আমার নামটাও বি উইপড আউট, মুছে যাবে। লাইকওয়াইজ একইভাবে, লাইকওয়াইজ মানে একইভাবে, বলো এটাও বোঝা গেছে কিনা? আন্ডারস্ট্যান্ড? এভরিবডি হ্যাজ গট ইট ক্লিয়ার? ওকে, বলে নাও, দেখে নাও এইটুকু। না রে, ওটা আগেকার দিনে অমনি ইউজ হতো। কেমন কনফিউশন হচ্ছে দেখ, এখনকার দিনে বি আর আগেকার বি ডবল ই লাগিয়ে দিত। মানে মডার্ন যুগের ওয়ার্ড হিসাবে দেখ, তাহলে সুবিধা হবে। কিন্তু এখানে ওল্ড ওয়ার্ড ইউজ হয়ে আছে, সেই জন্য লাইক বানানটা ওয়াই চলে আসছে, এগেনে ওয়াই চলে আসছে, বিয়েতে ডাবল ই চলে আসছে। না, লিখবে মডার্ন ল্যাঙ্গুয়েজ। পড়বার সময় শুধু এইটুকু একটু কষ্ট করে পড়তে হচ্ছে। এমনকি অনেক বইয়েতে
এটাকে মডার্ন ল্যাঙ্গুয়েজে দিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক বইয়েতে মডার্ন ল্যাঙ্গুয়েজে দিয়েছে, কিন্তু কবি কিন্তু মডার্ন ল্যাঙ্গুয়েজে লিখেনি, কবি এইভাবে লিখেছিল, বুঝতে পারলে কি না? সো এটা এবার নির্ভর করছে বিভিন্ন বইয়ের উপর, কোন বই মডার্নে দিয়েছে আর কেউ কেউ একদম অরিজিনালটাই দিয়ে দিয়েছে। এখানে অরিজিনালটা দেওয়া আছে, বুঝতে পারলে কি না? এইটুকুর মধ্যে দেখে নাও কার কি অসুবিধা আছে, চাইলে আমাকে বলতে পারো, দেখে নাও যদি কিছু অসুবিধা আছে বলো, আমি বোঝাবো। নট সো কোড আই, এবার প্রেমিকটা মানে ছেলেটা আবার বলছে নট সো, না 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 তুমি ভুল বললে। নট সো, মেয়েটা কি বললো যে আমিও ধ্বংস হয়ে যাব, আমিও মরে যাবো, আর আমার নাম কেমন করার চেষ্টা করছো, ঠিক আছে? তখন ছেলেটা বলছে না 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 না, নট সো কোড আই, কোড আই মানে কোট করো আমাকে, কোটেশন বলি না, নট সো কোড আই, না 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 আমি বলছি, সেড আই, কোড আই মানে সেড আই, আমি বলেছিলাম, না 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 এটা নয়, তুমি যেটা বললে না 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 সেটা নয়, নট সো কোড আই, নট সো, এই কোড আই মানে কোটেশন, কোড আই মানে কোট আই বা সেড আই, নট কোড আই মানে কি সেড আই, সেড আই মানে কি বলেছিলাম আমি, নট সো না তা নয়, নট সো মানে কি না তা নয়, মানে কবি বা প্রেমিকটা এখানে তার প্রেমিকার সাথে একমত হচ্ছে না। প্রেমিকার বললে আমিও ধ্বংস হয়ে যাবো, আমি মরে যাবো, আমার নামকে অমর করার চেষ্টা করছে, এ কি বোকামি। তখন ছেলেটা বললো না 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 তুমি ঠিক নও এই ব্যাপারে, নট সো কোডাই, লেড বেজার থিং, আচ্ছা কোডাই পর্যন্ত ক্লিয়ার, ঠিক। লেড বেজার থিং ডিভাইস, ডিভাইস মানে হচ্ছে ধ্বংস, ডিভাইস মানে ধ্বংস। লেড বেজার থিংস, বেজার থিংস মানে কি? বেজার থিংস মানে নিচু মানের জিনিস, ওটাকে বেজার থিংস বলে। এই যে পঞ্চভূত দিয়ে তৈরি যে সমস্ত জিনিস সেগুলো সব বেজার থিংস, মানে আমরা আমাদের দেহ থেকে শুরু করে মাটি টাটি সব কিছু ওগুলো বেজার থিংস, যেগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। বলছে বেজার থিং মানে এখানে বলছে নিচু মানের জিনিস, নিচু মানের জিনিসগুলোকে ধ্বংস হতে দাও। লেট মানে হোক, নিচু মানের জিনিসগুলো ধ্বংস হয়ে যাক, নিচু মানের জিনিসগুলো। আচ্ছা লেট বেজার থিং ডিভাইস মানে কি? নিচু মানের জিনিসগুলো ধ্বংস হয়ে যাক। লেট বেজার থিং ডিভাইস মানে কি? নিচু মানের জিনিসগুলো ধ্বংস হয়ে যাক, নিচু মানের জিনিসগুলো ধ্বংস হয়ে যাক। কিন্তু আমার প্রেমিকা তো নিচু মানের নয়, ও কেন ধ্বংস হবে? এইটা হচ্ছে লজিকটা, বুঝতে পারলি কি না? নিচু মানের জিনিসগুলো ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, ওয়াইপ আউট হয়ে যাক, কিন্তু আমার প্রেমিকা তো নিচু মানের নয়, ও কেন ধ্বংস হবে? এইটা বলতে চাইছে। তাহলে নট সো কোডাই, লেট বেজার থিং ডিভাইস, নিচু মানের জিনিসগুলোকে ধ্বংস হতে দাও। টু ডাই ইন ডাস্ট, ধুলোয় মিশে যাক। টু ডাই ইন ডাস্ট মানে কি? ধুলোয় মিশে যাক। টু ডাই ইন ডাস্ট মানে কি? ধুলোয় মিশে যাক, নিচু মানের জিনিসগুলো ধ্বংস হয়ে যাক, ধুলোয় মিশে যাক। টু ডাই ইন ডাস্ট, টু ডাই ইন ডাস্ট মানে কি? ধুলোয় মিশে যাক। ওটা ডাই, ডাই বানানটা এমনি আছে, কিন্তু হ্যাঁ মিশে যাক। টু ডাই ইন ডাস্ট, ডাস্ট মানে ধুলো, ধুলোয় মরে যাক, মিশে যাক, তুমি যা বলবে। ডাই আছে মরার কথা বলছে, ওটাই বলছি মিশে যাক বা মরে যাক, বুঝতে পারলে কি না? নিচু মানের জিনিসগুলো ধ্বংস হয়ে যাক, ধুলোয় মরে যাক বা ধুলোয় মিশে যাক, বলো বুঝতে পারলে কিনা? টু ডাই ইন ডাস্ট মানে কি বলো? শুধু এইটুকু আমাকে মিনিং বলে দাও। ধুলোয় মরে যাক বা ধুলোয় মিশে যাক। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি বেঁচে থাকবে। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, তুমি বেঁচে থাকবে তোমার খ্যাতির দ্বারা। তুমি বেঁচে থাকবে কিসের দ্বারা? তোমার খ্যাতির দ্বারা। এখানে কবি বলছে আমি তোমাকে অমর করে রাখবো, তার কারণ তোমাকে কবিতার মধ্যে অমরত্ব প্রদান করবো আমি। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, তুমি বেঁচে থাকবে, তুমি বেঁচে থাকবে তোমার খ্যাতির দ্বারা। তুমি বেঁচে থাকবে, বাট ইউ শ্যাল লিভ, তুমি বেঁচে থাকবে বাই ফেম, খ্যাতির দ্বারা। তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা, তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা। কিসের দ্বারা বলো, এইটুকু বোঝা গেছে কিনা? বলছে নিচু মানের জিনিসগুলো ধ্বংস হতে যাক, ধুলোয় মিটে যাক, কিন্তু তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, ইউ শ্যাল লিভ বাই ফেম মানে কি? তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা। রিয়া, ইউ শ্যাল লিভ বাই ফেম মানে কি? তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা, তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম মানে কি? তুমি বেঁচে থাকবে খ্যাতির দ্বারা, তোমার খ্যাতির দ্বারা। মাই ভার্স, আমার কবিতা। মাই ভার্স, আমার কবিতা। ইয়োর ভার্চুজ, তোমার সদ্গুণগুলোকে। আমার কবিতা তোমার যে হাই কোয়ালিটি রয়েছে, তোমার কোয়ালিটিগুলোকে। ভার্চু মানে কি? কোয়ালিটি। ভার্চু মানে কোয়ালিটি। তোমার সদ্গুণগুলোকে।
রেয়ার যেগুলো দুর্লভ, যেগুলো দুর্লভ। মাই ভার্স মানে আমার কবিতা, ইয়োর ভার্চুস মানে তোমার সদ্গুণগুলোকে, রেয়ার যেগুলো দুর্লভ, যেগুলো সবার মধ্যে থাকে না, যেগুলো দুর্লভ, তোমার কোয়ালিটিগুলো কেমন দুর্লভ, শ্যাল ইটারনাইজ অমর করে রাখবে। আমার কবিতা তোমার দুর্লভ গুণগুলিকে অমর করে রাখবে। বলো বুঝতে পারলে কিনা? মাই ভার্স আমার কবিতা, ইয়োর ভার্চুস তোমার সদ্গুণগুলোকে, যেগুলো রেয়ার সেগুলোকে অমর করে রাখবে, তাহলে তুমি বেঁচে থাকবে। বলো তো নেতাজি বেঁচে আছে কিনা? ফিজিক্যালি মারা গেছে কিন্তু খ্যাতির মাধ্যমে বেঁচে আছে, রাইট? ভগৎ সিং বেঁচে আছে কিনা? বেঁচে আছে, খ্যাতির মাধ্যমে বেঁচে আছে। আচ্ছা বলতো রতন টাটা বেঁচে আছে কিনা? বেঁচে আছে, খ্যাতির মাধ্যমে বেঁচে আছে। তো আচ্ছা মোট কথা খ্যাতির মাধ্যমে বেঁচে আছে, তাই না? ঠিক। মাই ভার্স ইয়োর ভার্চু শ্যাল ইটারনাইজ আমার কবিতা তোমার সদ্গুণগুলোকে, যেগুলো দুর্লভ সেগুলোকে ইটারনাইজ করে রাখবে, বাঁচিয়ে রাখবে। বুঝতে পারলে কিনা? অ্যান্ড ইন দ্য হেভেন, অ্যান্ড ইন দ্য হেভেন, হেভেন্স না কি আছে দেখতে পাচ্ছিস? অ্যান্ড ইন দ্য হেভেন এবং স্বর্গে, রাইট ইউর গ্লোরিয়াস নেম লেখা হবে তোমার গৌরবোজ্জ্বল নাম। মানে এখানে যেন স্বীকার করে নিল যে তুমি মরে স্বর্গে চলে যাবে কিন্তু তুমি তাও বেঁচে থাকবে খ্যাতির মাধ্যমে। বুঝতে পারলে কিনা? অ্যান্ড ইন হেভেন, অ্যান্ড ইন হেভেন এবং স্বর্গে, রাইট লিখা হবে, রাইট লিখা হবে ইয়োর গ্লোরিয়াস নেম তোমার গৌরবোজ্জ্বল নাম, এবং স্বর্গে লেখা হবে তোমার গৌরবোজ্জ্বল নাম, স্বর্গে লেখা হবে তোমার গৌরবোজ্জ্বল নাম। বলো বুঝতে পারলে কিনা? হ্যাঁ না না? এবং স্বর্গে লেখা হবে তোমার গৌরবোজ্জ্বল নাম, স্বর্গে লেখা হবে তোমার গৌরবোজ্জ্বল নাম। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? যুবরাজ বুঝতে পারলি? এইটুকুতে কারো অসুবিধা? কবিতা তো শেষ, আর কি? আর দু লাইন তো আছেই। এটা নাই অমর করে রাখা, চিরন্তন করে রাখা, অমর করে রাখা, তাই না? তারপর বলি where when as death shall all the world subdue, where when as যখন, where when as যখন, এক কথায় where when as এক কথায় হচ্ছে যখন, দুটো একসাথে মানে মানেটা যখনই দাঁড়াবে, where বলবো whenও বলবো, মানেটা আলাদা কিছু দাঁড়াবে না। যখন death shall all the world subdue, subdue মানে গিলে খাওয়া, subdue মানে গিলে খাওয়া, যখন মৃত্যু সারা পৃথিবীকে গিলে খাবে, মৃত্যু তো সারা পৃথিবীকে একদিন গিলে খাবে, হ্যাঁ, সাবডি মানে গিলে খাওয়া, এনগালফ, এনগালফ। বুঝতে পারলে কিনা? when whereas death shall all the world subdue, যখন মৃত্যু সারা পৃথিবীকে গিলে খাবে, our love shall live, আমাদের প্রেম কিন্তু বেঁচে থাকবে। মৃত্যু সারা পৃথিবীকে একদিন একটা একটা করে গিলে খায় মৃত্যু, হ্যাঁ না না? কিন্তু আমাদের প্রেম, our love আমাদের প্রেম ভালোবাসা shall live বেঁচে থাকবে, shall live বেঁচে থাকবে, and later life renew, আমাদের ভালোবাসা ওই কবিতার মাধ্যমে বেঁচে থাকবে। বুঝতে পারলে কিনা? এবং লেটার লাইফ রিনিউ, এবং পরবর্তী প্রজন্মের মধ্য দিয়ে সেটা নতুন হতে থাকবে, বারবার নতুন হতে থাকবে। আওয়ার লাভ আমাদের প্রেম, শ্যাল লিভ বেঁচে থাকবে, আমাদের প্রেম বেঁচে থাকবে, আর লেটার লাইফ রিনিউ, লেটার লাইফ মানে নতুন জেনারেশনের মধ্য দিয়ে ওরা রিনিউ হতে থাকবে, আমাদের প্রেমটা লেটার লাইফ পরবর্তী প্রজন্ম রিনিউ করতে থাকবে। পরবর্তী প্রজন্ম যতবার আমাদের কবিতা পড়বে আমাদের প্রেমটা বারবার জেগে উঠবে। এই যে আজকে আলোচনা করলাম আমাদের এডমন্ড স্পেন্সার এবং এলিজাবেথ বয়েল সম্বন্ধে তাদের প্রেম সমস্ত কিছু আলোচনা করতে হলো কিনা? তো এইটা হচ্ছে ব্যাপারটা। আর লাভ শাল লিভ আমাদের প্রেম বেঁচে থাকবে, আর লেটার লাইফ রিনিউ পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা বারবার রিনিউ হতে থাকবে বা পুনর্জীবিত হতে থাকবে, পরবর্তী প্রজন্মের মধ্যে দিয়ে বারবার পুনর্জীবিত হতে থাকবে। কি করে পরবর্তী প্রজন্মের মধ্যে পুনর্জীবিত হতে থাকবে? পরবর্তী প্রজন্ম যতবার আমাদের কবিতা পড়বে ততবার আমরা বেঁচে উঠবো এবং আমাদের প্রেম সম্বন্ধে তারা পড়বে, আমরা জীবিত হয়ে উঠবো তাদের আলোচনার মধ্যে। আজকে যেমন আমরা আলোচনা করলাম, আজকেও এলিজাবেথ বয়েল এবং এডমন্ড স্পেন্সার প্রেম নিয়ে আলোচনা করলাম, ওরা কিছুক্ষণের জন্য জীবিত হয়ে উঠলো, এইটা। সো দিস ইজ দ্য পোয়েম। কবিতা কমপ্লিট, দেখে নাও, কারো কিছু অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ইফ এনি কোয়েশ্চেন ইজ দেয়ার। না না অ্যালিগরিক্যাল না, সিম্পল, এটা আর ভিতরে কোনো মিনিং নাই, ইট ইজ অ্যাজ ইট ইজ যেরকম আছে। এটা এলিজাবেথের পোয়েম, সনেট,
সনেট পেত্রা খান সনেট। দেখে নাও কার কি অসুবিধা আছে বলো। থ্যাংক ইউ। সো গাইজ, আমাদের সেমিস্টার 2 ইংলিশ মেজর এসকেবি ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে সাকসেসফুলি। তোমরা যদি আমাদের ক্লাসে জুড়তে চাইছো, ইয়েস ইউ ক্যান জয়েন আস গাইজ। অনলাইনেও আমাদের ক্লাস হয়। ফোন নাম্বার শেয়ার করলাম, যদি জুড়তে চাও জুড়তে পারো। 8926939467। আরেকবার আমি নাম্বারটা বলে দিই, 8926939467। ওকে, 8926939467। যদি ভিডিওকে ভালো লেগেছে শেয়ার করো। হোপফুলি it's going to be really beneficial for you guys. If you want to join, you can join us. তোমরা যদি জুড়তে চাও অবশ্যই জুড়তে পারো। এসকেবি ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। Thank you very much indeed guys.